বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য আলোচনায় থাকছে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বাংলা দ্বিতীয় পত্র থেকে আজকের আলোচনা সমাস। এই সমাস আলোচনাটি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে সমাস। এই সমাস হচ্ছে ব্যাকরণের যে চারটি অংশ, এর মধ্যে রূপতত্ত্বের মধ্যে সমাস আলোচনা করা হয়। তো প্রথমে সমাস শব্দের অর্থ কী, সমাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। সমাস শব্দের অর্থ যদি আমরা করি, প্রথমে সমাস শব্দের এক নম্বর যে অর্থটা আমরা পাই সেটা হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ এক নম্বর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। দুই নম্বর যে সমাস শব্দের অর্থটা সেটা হচ্ছে একপদীকরণ। তাছাড়া সমাসের আরেকটি অর্থ আছে, আরেকটি অর্থ হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় সমাস শব্দের অর্থ নিচের কোনটি চারটি অপশনের মধ্যে যখন আমরা খেয়াল করি যে সমাস শব্দের অর্থ আমরা তো জানি সংক্ষেপণ বা একপদীকরণ, অনেকেই মিলন শব্দটা জানি না। তখন এই দুইটা শব্দ না থাকলে মিলন শব্দটা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। তো মিলন আবার সন্ধি শব্দের অর্থ মিলন বোঝায়। তো এখানে মিলনটার মধ্যে পার্থক্য আছে। সন্ধি শব্দের মধ্যে যে মিলনটা সেটা হচ্ছে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, আর এখানে সমাস শব্দের মধ্যে যে মিলনটা সেটা হচ্ছে শব্দের সঙ্গে শব্দের মিলন। তো আমরা এই তিনটা অর্থের যে সমাসের যে তিনটা অর্থ আছে, একটা উদাহরণ দিলেই সমাসের উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো সমাস কাকে বলে। সেই উদাহরণটার মাধ্যমেই আবার আমি তোমাদেরকে সংজ্ঞাটি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই একটি উদাহরণ দিব, যেমন মৌ সংগ্রহ করে যে মাছি। তো এখানে এই যে উদাহরণটা, এটার সংক্ষেপে হচ্ছে মৌমাছি। তো এখানে খেয়াল করো যে এখানে প্রত্যেকটা শব্দ একটা, দুইটা, তিন, চার, পাঁচ, এখানে আমরা পাঁচটা শব্দ পাই। এই পাঁচটা শব্দ এখানে সংক্ষেপ করে, প্রথম যে অর্থটা সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, পাঁচটা শব্দকে সংক্ষেপে আমরা এক কথায় বলতে পারি মৌমাছি। যে মৌ সংগ্রহ করে যে মাছি, অর্থাৎ সেটাকে সংক্ষেপে বলতে পারি মৌমাছি। তো আবার দ্বিতীয় অর্থটা যেমন হচ্ছে একপদীকরণ। কিভাবে আবার একপদীকরণ হয়, যেমন এখানে একাধিক পদ রয়েছে, মৌ সংগ্রহ করে যে মাছি, এখানে একাধিক পদ রয়েছে। এই পাঁচটা পদটাকে এক পদে পরিণত করেছে মৌমাছি। এই কারণে সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ। তিন নম্বর যে শব্দের অর্থ সমাস শব্দের অর্থটা সেটা হচ্ছে মিলন। তাহলে মৌ সংগ্রহ করে যে মাছি, সংক্ষেপে যেমন মৌমাছি হয়েছে, একপদীকরণ করে যেমন মৌমাছি হয়েছে, তেমনিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌ সংগ্রহ করে যে মাছি, এখানে একাধিক পদকে এখানে মিলন করেছে। মিলন করার মাধ্যমে কিন্তু মিলিত হয়ে কিন্তু একটা পদ হয়েছে। তাহলে সমাস শব্দের মিলন ঘটায়। তাহলে এই তিনটা অর্থই আমরা
সমাসের বুঝতে পারলাম। তাহলে সমাসের সংজ্ঞাটা কি? তাহলে সংজ্ঞাটা এখন অবশ্যই সবার বোঝার উচিত এখন যে সংজ্ঞাটা কি দাঁড়ায়। তাহলে সমাসের যে সংজ্ঞাটা দাঁড়ায়, এক বা একাধিক পদকে সংক্ষেপে লেখাকেই আসলে সমাস বলে। অর্থাৎ দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। তাহলে সংজ্ঞাটাও বুঝতে পেরেছ নিশ্চয়ই, অত্যন্ত সহজ সংজ্ঞাটি। তাহলে এখন সমাস কত প্রকার সেই প্রকারভেদটা একটু জেনে নেই। সমাস মূলত 4 প্রকার। তো এখানে এই 4 প্রকারে যাওয়ার আগে আরেকটা আলোচনা যেটা আছে সেটা হচ্ছে যে এই পদগুলোকে আরেকটু চেনা দরকার। যে এখানে যদি আরেকটু খেয়াল করি এইগুলোকে আসলে কি বলা হয়। যেমন এখানে এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই পুরা অর্থাৎ এটা একটা বাক্যের মতো প্রায় দেখা যায়, প্রায় বাক্যের মতো দেখা যায়। এই কারণে এটার নাম হচ্ছে, এই যে এটার নাম আমরা যদি খেয়াল করি 1 নম্বর, এটাকে বলা হয় বেশ বাক্য। বেশ বাক্য, তাহলে এটাকে বলা হয় বেশ বাক্য। তাহলে এটার আবার এটা একটা নাম আমরা বুঝলাম, আরেকটা নাম এটার আছে, সেটাকে আবার বলা হয় বিগ্রহ বাক্য। আবার এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম যদি আমরা খেয়াল করি, এই বাক্যটার আরেকটা নাম হচ্ছে বলা হয় সমাস বাক্য। আমরা অনেকেই এটাকে শুধু বেশ বাক্য হিসেবেই জেনে থাকি, পড়ে থাকি, বিগ্রহ বাক্য অনেক সময় জানি, কিন্তু দেখা যায় যে এটার যে আরেকটা নাম আছে যেটা সমাস বাক্য, যেটা সমাসের সঙ্গেই মিল করেই যে নামটা, এটাই অনেকেই আমরা খেয়াল করি না। এই জন্য 3টা নামই তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই খেয়াল করবে। অনেক সময় এই লাইনটাকে আন্ডারলাইন করে বলতে পারে এই বাক্যটিকে কি বলা হয় সমাস নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই বাক্যটিকে বলা হয় সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বেশ বাক্য। আবার যদি এখানে খেয়াল করি, এখানে প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করি, ভাগ করি, এই প্রত্যেকটা বাক্যকেই আলাদা আলাদা করে, এই প্রত্যেকটা বাক্যকে আলাদা আলাদা করে বলা হয় আবার সমসমান পদ। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে সমসমান পদ। আমরা যদি খেয়াল করি, এই মৌ সংগ্রহ করে যে মাছি, এই প্রত্যেকটাকেই বলা হয় সমসমান পদ। এরপরে যদি আবার খেয়াল করি যে এই সবগুলো পদ যখন একত্রিত হয়েছে, তারপরে এখানে মৌমাছি একটা পদ হয়েছে, এক পদীকরণ হয়েছে, সংক্ষেপ হয়েছে, তাহলে এটাকে বলা হয় আবার সমস্ত পদ। সমস্ত পদ। তো এখানে আমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে আরও 2টি পদ জানতে হবে। আরও 2টি পদ কি? আসলে সমাস আমরা নির্ণয়ের ক্ষেত্রে 2টা পদকেই প্রাধান্য দেই। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। অর্থাৎ সমাসটা কোন পদ প্রধান, পূর্বপদ প্রধান না পরপদ প্রধান। সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে সমাসটাকে, এই বাক্যটাকে 2টা ভাগে ভাগ করা হয়, এই বাক্যটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, যেমন পূর্বপদ এবং পরপদ। তাহলে আমরা যদি পূর্বপদ খেয়াল করি, তাহলে এখানে পূর্বপদে আছে মৌ, অর্থাৎ এটাকে বলে পূর্বপদ। এই মৌটা হচ্ছে পূর্বপদ। আবার এখানে পরপদটা হচ্ছে মাছি, এই মাছিটা হচ্ছে এখানে পরপদ। পরপদটাকে আবার আরেকটা নামে আমরা জানি, পরপদটাকে
উত্তরপদও বলা হয়। তাহলে এই যে এই পরপদ, এই পরপদ এবং পূর্বপদ, এই দুইটা পদ রয়েছে এই বাক্যটার মধ্যে। তাহলে এরপরে আমরা আসি সমাস মূলত কয় প্রকার। সমাস মূলত 4 প্রকার। এই 4 প্রকার কি কি একটু প্রকারগুলো জেনে নেই। 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস। আসলে সমাস আমরা পূর্বে পড়েছিলাম সমাস 6 প্রকার, কিন্তু বর্তমানে নতুন সংস্করণের বইগুলোতে আসলে সমাসটাকে আমাদের ব্যাকরণ বিদেরা ভাষা নিয়ে যারা গবেষণা করেন তারা সমাসটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। সেই অনুযায়ী সমাস মূলত 4 প্রকার। তাছাড়া আমরা আগে যখন 6 প্রকার পড়তাম তখনও সমাস মূলত আমরা অর্থ অনুসারে 4 প্রকার পড়তাম। তো এখন সমাস মূলত 4 প্রকার। 1 নম্বর দ্বন্দ্ব, 2 নম্বর হচ্ছে কর্মধারয়, 2 নম্বর কর্মধারয়, 3 নম্বর তৎপুরুষ, 4 নম্বর বহুব্রীহি। এই হচ্ছে মূলত সমাস 4 প্রকার। এই 4 প্রকার সমাসের মধ্যে আমাদের যে আগে পূর্বে যে আমরা 6 প্রকার পড়তাম, এখানে এই 4 প্রকারের মধ্যেই যে পূর্বের 6 প্রকার সমাসের আলোচনা রয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই আলোচনাটা রাখতে যাচ্ছি। বেশি দীর্ঘ হলে আবার দেখা যায় যে অনেকেই মনে রাখতে পারে না। তো আজকে পড়বে এই সমাসের যে অর্থ এবং সমাসের সংজ্ঞা, সমাসের যে প্রাথমিক আলোচনাটা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আগামী আলোচনায় অবশ্যই এই 4 প্রকারের যে ব্যাখ্যা সহ উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাসের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।